স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লালচাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 2 জনকে র্যাব ও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক বলেন, মিডফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে তারা। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন 19 জনের নাম উল্লেখ ও 10 জন থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তবে সোহাগ হত্যায় সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি, এমন অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোহাগ হত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে যুবদল সভাপতি জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট 5 জনকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান, মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সভ্য দেশে এমনটি ঘটতে পারে না। অসহিষ্ণু হয়ে গেছে কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায়। আইন হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, করে আইনের যারা আছে তারা তাদের পারে। স্ত্রীর সাথে দাম্পত্য কলহের জেরে পরিকল্পনা করা হয় হত্যার। জবাই করে হত্যার পর দেহ 11 টুকরা করে ফেলে রাখা হয় বিভিন্ন রুমে। নৃশংস এই হত্যার ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটিতে। ঘাতক স্বামী সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। পেশায় পিকআপ চালক সুমনের সাথে 10 বছর আগে বিয়ে হয় ফাতেমার। তাদের 8 বছর বয়সী এক সন্তানও রয়েছে। স্বামীর সাথে এফজে টাওয়ারের 10ম তলায় ছিল তার বসবাস। ঘটনার দিন একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসায়। রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে ও জবাই করে ফাতেমাকে হত্যা করে সুমন। তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর পালানোর সময় অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা সুমনকে ধরে একটি কক্ষে আটকে রাখে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় জানালার গ্রিল কেটে। ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গমন করে এবং সেখান থেকে ডেড বডি এবং অন্যান্য জিনিসপত্র যা আছে এগুলো পুলিশ উদ্ধার করেছে। আমরা খবর পাওয়ার পরে মূলত টার্গেট করেছিলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে সাতক্ষীরা ও বাগেরহাটে। নতুনদের দেশ গড়ার অভিযাত্রার আজ 12তম দিন। এনসিপির পদযাত্রার আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। কথা বলবো তার সাথে। বেলাল, ইতিমধ্যে তো সাতক্ষীরায় এনসিপির পদযাত্রা এসে পৌঁছেছে, এরপর কি কি কর্মসূচি আছে সব মিলে জানাবেন। এনসিপির কর্মসূচি নিয়ে সাতক্ষীরা থেকে কথা বলছিলেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হব। ধন্যবাদ। বৃষ্টি কমার সাথে নামতে শুরু করেছে বিভিন্ন এলাকার পানি, ফুটে উঠছে ক্ষতচিহ্ন। তবে ড্রেনেজ ব্যবস্থা ও স্লুইস গেট ভালো না থাকায় বৃষ্টি ও জোয়ারের পানি আস্তে আস্তে নামছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাগেরহাটে ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে সদর, মোরেলগঞ্জ, মোংলা, চিতলমারী সহ জেলার 9টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। গত 2 দিন থেকে বৃষ্টি না হলেও পানি নামতে না পারায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সাতক্ষীরায় বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি থেমে গেলেও স্থায়ী জলাবদ্ধতার কবলে লক্ষাধিক মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে বিভিন্ন এলাকার বাঁধ কেটে দেয়ায় 2 থেকে 3 দিনের মধ্যে এলাকার পানি নেমে যাবে বলে আশা জেলা প্রশাসকের। এদিকে নোয়াখালীতে জলাবদ্ধতা
জলাবদ্ধতার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার থেকে আজ সকাল পর্যন্ত নোয়াখালীতে কোনো বৃষ্টি হয়নি। এতে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে।